বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইনোভেটিভ হেলথ রিসার্চ, ইন শর্ট BIHR কর্তৃক আয়োজিত আজকের জার্নাল ক্লাবে আজকে আপনাদেরকে স্বাগতম। উক্ত আয়োজনে হোস্ট হিসেবে আছি আমি মোহাম্মদ ইফতেখারুল আলম, অ্যাসিস্ট্যান্ট একাডেমিক কোঅর্ডিনেটর BIHR। মূলত বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে, বিশেষ করে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের মাঝে গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে এই BIHR এর যাত্রা শুরু। বর্তমানে BIHR কর্তৃক রিসার্চ ইনস্টিটিউট প্রোগ্রামে রিসার্চ মেথোডোলজি কোর্স, ডাটা কালেকশন ও অ্যানালাইসিস এবং সায়েন্টিফিক রাইটিং ট্রেনিং সহ বিভিন্ন ফ্রি ও পেইড কোর্স আয়োজন করা হয়। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বলা যায়, আমাদের ৩টি রিসার্চ প্রজেক্ট আন্ডার রিভিউতে আছে। এছাড়া ৪টি রিসার্চ প্রজেক্টের আন্ডার ৪টি রিসার্চ প্রজেক্ট ২টি রিসার্চ টিমের আওতাধীন। আজকের জার্নাল ক্লাব প্রেজেন্টেশনে প্রেজেন্টার হিসেবে থাকছেন রেজওয়ানা আরেফিন, আর পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে হচ্ছে গ্রাউন্ড রুলস। যেমন রেজওয়ানা আরেফিন যখন প্রেজেন্ট করবে তখন অ্যাটলিস্ট সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখবে। প্রশ্নোত্তর পর্ব তার প্রেজেন্টেশন শেষেই শুরু হবে। তখন যারা যারা কোশ্চেন করতে চান তারা কোশ্চেন করতে পারেন অথবা হ্যান্ড রেজ করবেন। আমি সবাইকে সুযোগ দিব। তো চলে যাচ্ছি আজকের প্রেজেন্টার রেজওয়ানা আরেফিনের কাছে। আপনি কি প্রস্তুত? আসসালামু আলাইকুম। জি, আমি প্রস্তুত। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রেজেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে প্রিভ্যালেন্স, ট্রিটমেন্ট প্যাটার্নস অ্যান্ড রিস্ক ফ্যাক্টরস অফ হাইপারটেনশন অ্যান্ড প্রি হাইপারটেনশন অ্যামং বাংলাদেশি অ্যাডাল্টস। বর্তমানে আমাদের যে হাইপারটেনশন এবং প্রি হাইপারটেনশন যারা বয়স্ক আছেন, প্রাপ্তবয়স্ক, তাদের মধ্যে এটার কি প্রভাবটা পড়ছে এবং এর প্রভাবের ফলে কি হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আজকের আমার প্রেজেন্টেশন। আচ্ছা, প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন। বিগত কয়েক বছর ধরে আমাদের দেশে মৃত্যু হার বেড়ে চলছে। এটা প্রি হাইপারটেনশনটা, হাইপারটেনশন এবং প্রি হাইপারটেনশন হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের অন্তর্ভুক্ত। এখানে মৃত্যুর হিসেবে হাইপারটেনশনটাকে একটা বড় ফ্যাক্টর হিসেবেই দায়ী করা হচ্ছে। এই রিসার্চটুকু করা হয়েছে মূলত ন্যাশনাল ইনস্টিটিউট রিস্ক ফ্যাক্টর সার্ভে থেকে, এবং এটা 2010 সালে এটা সার্ভেটা করা হয়। এই সার্ভের মাধ্যমে হাইপারটেনশন এবং প্রি হাইপারটেনশনের কারণ এবং এর যে দিকগুলো আছে সেটা তুলে ধরা হয়েছে। এই রিসার্চটা করা হয়েছে মূলত স্যাম্পলিং মেথডে। এখানে 25 বছর থেকে শুরু করে এর থেকেও বেশি বয়সে যারা আছে নারী পুরুষের মধ্যে এটা করা হয়। এটা সম্পূর্ণ হুয়ের যে কোশ্চেনারি মেথড আছে সেটার মাধ্যমে করা হয়। এই কোশ্চেনারি মেথডটাকে পরবর্তীতে বাংলায় রূপান্তর করা হয়। বাংলায় রূপান্তর করার পরে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গ্রাম অঞ্চলের দিকে আর একটা হচ্ছে শহর অঞ্চলের দিকে। তো যে মেথডে করা হয়, করার পরে এখানের মধ্যে দেখা যায় যে 20% হাইপার টেনশনে পাওয়া যায় এবং এর মধ্যে 43% পাওয়া যায় প্রি হাইপার টেনশনে, যেখানের মধ্যে পুরুষ, বয়স্ক নারী পুরুষ এবং যারা
বিএমআই মানে যাদের ওজনটা বেশি তাদেরকেও এখানের সাথে যুক্ত করা হয়। এই রিসার্চের থেকে ফাইন্ডিং এ যেটা পাওয়া গেল সেটা হচ্ছে, যেটা তুলে ধরা হয়েছে তার মধ্যে আছে বয়স, ওজন এবং তাদের আনুষঙ্গিক কোনো রোগ আছে কিনা, যেমন ডায়াবেটিস। এই রিসার্চের মূল অবজেক্টিভটা হচ্ছে যে আমাদের যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের মধ্যে হাইপারটেনশন এবং প্রি হাইপারটেনশনের যে দিকগুলো আছে সেটা কতটুকু আছে সেটা তুলে ধরা, এবং এটার সাথে আরেকটা দিক হচ্ছে যে কিভাবে করে এই হাইপারটেনশনটা দূর করা যায় এবং এটার চিকিৎসা ব্যবস্থাটা আমাদের বাংলাদেশের ভিত্তিতে। এটাই হচ্ছে এই রিসার্চের মূল বিষয়বস্তু। মেথড, এই রিসার্চটা করা হয়েছিল 2009 সালের নভেম্বর থেকে 2010 সালের এপ্রিল পর্যন্ত। এই রিসার্চের মধ্যে বেশি কিছু প্রশ্ন করা হয়, যেটা হচ্ছে মানুষের ওজন সংক্রান্ত, খাবার সংক্রান্ত এসব বিষয়গুলো তুলে ধরা হয়। এই রিসার্চের প্রশ্নগুলোকে বলা হয় হু স্টেপ ওয়াইজ সার্ভেলেন্স। তারপর এই রিসার্চের ক্ষেত্রে যে পপুলেশনটা নেওয়া হয়েছে সেটা মূলত 25 বছরে এবং তার থেকেও যারা বেশি বয়সের আছে আমাদের শহর এবং গ্রামের, তাদেরকে তুলে ধরা হয়। এখানের মধ্যে ইনস্টিটিউশন মানে প্রাতিষ্ঠানিকভাবে কিছু ব্যক্তিদেরকে এখানে অন্তর্ভুক্ত করা হয়। তার মধ্যে আছে হসপিটাল, তারপরে বিভিন্ন ধরনের নার্সিং হোম, এগুলোকে এখান থেকে নার্সিং হোম, হসপিটাল এগুলো বাদে এই তথ্যগুলো নেওয়া হয়। এই স্যাম্পলিং মেথডের মধ্যে আমাদের বাংলাদেশের স্যাম্পলিং মেথডের মধ্যে 200টি মহল্লা, তারপরে হচ্ছে 200টি মহল্লা, 200টি মৌজা এবং 62টা ডিস্ট্রিক্ট এটার অন্তর্ভুক্ত করা হয়। আর এখানে যে স্যাম্পলটা নেওয়া হয় এখানে ছিল 9275 জন, যারা কোনো প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত না, সাধারণ মানুষ, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এর মাঝখানে 4312 জন পুরুষ এবং 4963 জন নারী ছিলেন। উচ্চতা, ওজন, তাদের পারিপার্শ্বিক অবস্থা এবং তাদের ব্লাড প্রেশার সম্পর্কিত তথ্যও নেওয়া হয়। তাদের ব্লাড প্রেশারটা দুইবার পরিমাপ করা হয়, একবার হচ্ছে ডান হাতে এবং আরেকবার হচ্ছে যে পর, এবং দুঃখিত, এখানে প্রেশারটা দুইবার পরিমাপ করা হয়, একবার হচ্ছে ডান হাতে আরেকবার হচ্ছে খাবার পরে। এই প্রেশারটা পরিমাপ করার পরে এখানে দেখা যায় যে 140 এবং 140-এর চেয়ে বেশি সিস্টোলিক ব্লাড প্রেশার, 140-এর চেয়ে বেশি এবং 90-এর চেয়ে কম ডায়াস্টিক ব্লাড প্রেশার ছিল। তারা অ্যান্টি হাইপারটেনসিভ ওষুধ গ্রহণ করছে, এবং যারা প্রি হাইপারটেনশনে ছিল তারা সিস্টোলিক ব্লাড প্রেশার চাপ 120 এবং 139 এবং ডায়াসিস্টোলিক চাপ 89 থেকে 80 থেকে 90 89 এর মধ্যে ছিল। উপাত্তগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে এখানে স্ট্যাটিস্টিক্যাল স্ক্রিনটা কি দেখা অ্যানালিসিসের যাচ্ছে? ক্ষেত্রে কাই-স্কয়ার মেথডটা ব্যবহার করা হয়েছে, যে মেথডের মাধ্যমে হাইপারটেনশনের একটা ডেমোগ্রাফিক ফ্যাক্টর তুলে ধরা হয়েছে। আর এখানে আরেকটি মেথড করা হয়েছে যেটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেলস এর মাধ্যমে করা। এখানে অডস রেশিও এবং কনফিডেন্সিয়াল ইন্টারভ্যালস পরিমাপ করা হয়েছে। তারপর হচ্ছে সকল অ্যানালাইসিস গুলো স্ট্যাটিস্টিক মেথডের মাধ্যমে স্ট্যাটা SE 12.1 সফটওয়্যারের মাধ্যমে করা হয়। এখানে যে রেজাল্টের মধ্যে আছে, এই রেজাল্টটাকে আমি মূলত 4 ভাগে ভাগ করেছি, 5 ভাগে ভাগ করেছি। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এখানের মধ্যে টোটাল অ্যাডাল্ট ছিল 9275 জন। এর মধ্যে 4629 জন হচ্ছে গ্রাম থেকে, শহর থেকে, এবং 4646 জন হচ্ছে শহর থেকে,
গ্রাম থেকে, দুঃখিত, 4,629 জন হচ্ছে শহর থেকে এবং 4,646 জন হচ্ছে গ্রাম থেকে এই রিসার্চে অংশগ্রহণ করে, যার মধ্যে 46.5% হচ্ছে পুরুষ। এখানের মধ্যে গড়ে বয়স ছিল 40 বছর, আর সবচেয়ে শিক্ষাগতার যে দিকটা সেটার গড়ে ছিল 3 বছর। আর এখানে বডি মাস ইন্ডেক্স BMI গড়ে ছিল 20.7 এবং নারীদের ছিল 21.6। এর মাঝে 13% পুরুষের এর অধিক ওজন বা স্থূলতা দেখা যায়। এর মাঝে দিনে গড়ে একবার করে ফ্রুট কিংবা ফল কিংবা শাকসবজি খায় 1% এবং দুই এবং গড়ে 2 জন ব্যক্তি প্রতিদিন 2 বেলা করে সবজি গ্রহণ করে। এর মাঝখানে 50% ব্যক্তি তামাক গ্রহণ করে এবং 5.6% ব্যক্তি নিয়মিত অ্যালকোহল গ্রহণ করে। এর মাঝখানে ডায়াবেটিসের আক্রান্ত ব্যক্তি ছিলেন 13.5% এবং সিস্টোলিক ব্লাড প্রেশার ছিল 119.8 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ছিল 76.4। এই হাইপারটেনশনে যেগুলো রিস্ক ফ্যাক্টর ছিল তার মধ্যে ওভারঅল হাইপারটেনশনে ছিল 20.1% ব্যক্তি, যার মাঝে পুরুষ হচ্ছে 20.3 এবং নারী হচ্ছে 19.9। বয়সের ক্ষেত্রে এখানে যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদের মধ্যে গড় বয়স হচ্ছে 65, এর মাঝে পুরুষের সংখ্যা হচ্ছে 40.5 এবং নারীর হচ্ছে 50.5%। আরবান এরিয়াতে হাইপারটেনশনের সংখ্যা হচ্ছে 22.2 এবং রুরাল এরিয়াতে হচ্ছে 17.9। যদি আর্থিক অবস্থার দিকে যদি বিবেচনা করা হয় তাহলে সকল গ্রুপের ব্যক্তিগুলো চতুর্থতমতে ছিলেন। হাইপারটেনশন ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিস, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিসের ক্ষেত্রে 67.1% পার্টিসিপেন্ট যারা ব্লাড প্রেশার পরিমাপ করেন, তার মধ্যে নারীর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি 77.2%, যেখানে পুরুষের সংখ্যা হচ্ছে 55.6%। এর মাঝখানে 18.6% পার্টিসিপেন্ট প্রথম থেকে হাইপারটেনশনে আক্রান্ত ছিলেন, যার মধ্যে 42.5% বিগত 12 মাস ধরে ডায়াগনোস্টিক করছিলেন। যাদের মধ্যে হাইপারটেনশন ডায়াগনোসিস করা হয়েছে তার মধ্যে 52.3% ওষুধ গ্রহণ করছিলেন। এর মাঝে 57.9% হচ্ছে পুরুষ এবং 48.6% হচ্ছে নারী। আর যারা নিয়মিত ওষুধ গ্রহণ করেন তাদের মধ্যে 68% হচ্ছে বয়স হচ্ছে 65। হাইপারটেনশনের যে মূল প্রেডিক্টর সেগুলো হচ্ছে আরবান এরিয়াতে হচ্ছে বয়সের ক্ষেত্রে 65 এবং অ্যাডিশন অড রেশিও হচ্ছে 14.4, আর ফোর্থ ওয়াইল্ড কোয়ার্টাইল হচ্ছে 1.4। তাদের মধ্যে বিএমআই অন্যান্যদের ক্ষেত্রে বেশি দেখা গিয়েছে এবং ডায়াবেটিস রেশিও তাদের ক্ষেত্রে 1.6। আর রুরাল এরিয়াতে যারা বয়স্ক এবং তাদেরই বিএমআইটা সবচেয়ে বেশি দেখা গিয়েছে। যারা আনএমপ্লয়মেন্ট বা রিটায়ারমেন্ট আছেন তাদের ক্ষেত্রে অড রেশিওটা 1.8 এবং ডায়াবেটিসের পরিমাণ দেখা গিয়েছে 1.5। প্রি হাইপারটেনশন আর রিস্ক ফ্যাক্টর কথা যদি বলতে হয় তাহলে 44% হচ্ছে আরবান এরিয়াতে এবং 41.5% হচ্ছে রুরাল এরিয়াতে। আর রিস্ক ফ্যাক্টরের কথা যদি বলা হয় তাহলে যত বয়স বৃদ্ধির সাথে সাথে বিএমআইটাও বেড়েছে। বিএমআই তারতম্য দেখা গিয়েছে আরবান এবং রুরাল এরিয়াতেও। এর মাঝে বিএমআইটা বেশি ছিল রুরাল এরিয়াতে। আরবান এরিয়াতে ডে লেবারার এবং ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক 26% ছিল এবং
প্রফেশনাল যারা ওয়ার্কার তাদের রেশিওটা ছিল 0.7। আবার ওয়েলথের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে প্রি হাইপারটেনশনটা আরবান এবং রুরাল এরিয়া এই দুইটার ক্ষেত্রেও তারতম্য ছিল। আনএমপ্লয়মেন্ট, বেকার কিংবা যারা অবসরপ্রাপ্ত ব্যক্তি তাদের মধ্যে হাইপারটেনশনটা 70% বেশি ছিল, যেখানে প্রফেশনাল শ্রমিকদের চেয়ে। ডিসকাশন। এই স্টাডি থেকে দেখা গিয়েছে যে 20% ডিসকাশনের মধ্যে এখানে যারা ওয়ার্কার ছিলেন তার মধ্যে স্টাডিতে দেখা গিয়েছে যে 20% বয়স্ক ব্যক্তি হাইপারটেনশনে ভুগছেন, যাদের মধ্যে আরবান এরিয়াতে হচ্ছে 20% এবং রুরাল এরিয়াতে হচ্ছে 16%। আর যে রিস্ক ফ্যাক্টর এখানে সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হচ্ছে ওজন এবং ডায়াবেটিস, যার মধ্যে 70% হচ্ছে শহর এলাকায় এবং 50% হচ্ছে গ্রাম্য এলাকায়। অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণেই এই হাইপারটেনশনটা দেখা দিয়েছে। তাদের মধ্যে যারা বয়স্ক এবং নারী এদের সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে বেশি। 44.5% ব্যক্তি প্রি হাইপারটেনশনে আক্রান্ত যারা আরবান এরিয়াতে থাকে। আর যার আরবান এরিয়াতে থাকে, এই রিসার্চের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে নিয়মিত হেলথ ওয়ার্কাররা যদি নিয়মিত জনসচেতনতা করেন এবং এই সম্পর্কে যদি মানুষকে যদি জানান তাহলে এই পরিমাণটুকু আরো হ্রাস পেতে পারে। কনক্লুশন। এই সম্পূর্ণ রিসার্চ থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে খাবার, ওজন এবং শারীরিক পরিশ্রম যদি নিয়মিত করা হয় তাহলে এই নন কমিউনিকেবল ডিজিজটা বোঝাটা কমানো যাবে এবং মানসিক এবং শারীরিক যে স্বাস্থ্যগত দিকটুকু আছে সেটার উন্নতি ঘটানো সম্ভব হবে। এই পুরো রিসার্চের সামারিটা হচ্ছে পৃথিবীতে প্রায় 17 মিলিয়ন মানুষ এই কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হচ্ছে। এই ডিজিজের যে রিস্ক ফ্যাক্টরটা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে যারা বয়স্ক ব্যক্তি তারা এবং নারীরা। এখানে স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল যে ইনফ্রাকশন সেই ধরনের সমস্যাটা হচ্ছে। 1976 সালে এই সমস্যাটার পরিমাণ ছিল 1.1%। এখন 2010 সালে তা 26.4% দাঁড়িয়েছিল এবং 2024 সালে তার আরো বেশি আশঙ্কা করা হচ্ছে। এই হাইপারটেনশনটা দূর করার জন্য ট্রিটমেন্ট প্যাটার্ন পরিবর্তন আনতে হবে, সচেতনতার পরিমাণ বাড়াতে হবে, এই যে রিস্ক ফ্যাক্টর আছে এবং আনুষঙ্গিক যে রোগের কারণগুলো আছে সেগুলো তুলে ধরতে হবে, তবেই এর পরিমাণটা হ্রাস করা সম্ভব। ধন্যবাদ। এত সুন্দর একটা উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ। আর পার্টিসিপেন্টদের উদ্দেশ্য করে বলতেছি যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেইজ করেন অথবা সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। পার্টিসিপেন্টরা চাইলে কোশ্চেন করতে পারে।
যেহেতু পার্টিসিপেন্টদের কোনো কোশ্চেন নাই, সেহেতু বোঝাই যাচ্ছে যে আপনার প্রেজেন্টেশন স্কিলটা খুব দক্ষ। সবাই বুঝতে পেরেছে। আমরা আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে জানাতে পারেন। আর আমাদের পরবর্তী আয়োজনগুলোতে যুক্ত হতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। শুভরাত্রি।